ওয়েলকাম টু মাই চ্যানেল মুন এডুকেয়ার। বানসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানসিংহ ঠাকুর। এ ছদ্মনাম ব্যবহার করে তিনি তার গীতিকাব্য সংকলন বানসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ বনফুল, মানসী, চিত্রা, কল্পনা, বলাকা, খনিকা, পুনশ্চ, আরোগ্য, জন্মদিনে, সোনারতরী, শেষ লেখা। যে ভূমিতে ফসল জন্মায় না এর এক কথায় কি হবে? ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না এর এক কথায় উত্তরটি হবে ঊষর। এক কথায় প্রকাশ, যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। যে নারীর কোনো সন্তান হয় না বন্দা। যেখানে মৃত্যু জীবজন্তু ফেলা হয় বাগার। সংবিধান এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ বিধান। ময়ের পরে অন্তস্থ ধ্বনি অন্তর্য র ল বা কিংবা স স স হ থাকলে ময়ের স্থলে অনুস্বার হয়, যেমন সমযোগ বিধান, সংবিধান, সমযোগবাদ, সংবাদ, সমযোগ লাভ, সংলাপ, সমযোগ হার, সমযোগ সার, সংসার। যাযাবর এর বিপরীত শব্দ কোনটি? যাযাবরের বিপরীত শব্দ হতে পারে স্থায়ী। যাযাবরের বিপরীত শব্দ হলো স্থায়ী। যাযাবর শব্দটির বিপরীত শব্দ হলো স্থায়ী। বিপরীত শব্দ যাযাবর স্থায়ী, স্থির, চঞ্চল। কপল শব্দটির অর্থ কি? কপল শব্দটির অর্থ কি? গাল। কপল রুট কপ যোগ ওল, সংস্কৃত শব্দ যার অর্থ গাল। সঠিক বানান কোনটি? পিপিলিকার সঠিক বানান কোনটি? পয় রস্যি পয় দীর্ঘি লয় রস্যি কয়াকার, পিপিলিকা। পিপিলিকার সঠিক বানান হলো পয় রস্যি পয় দীর্ঘি লয় রস্যি কয়াকার, পিপিলিকা। মনিকা কাঞ্চনযোগ এর সমার্থক বাগধারা কোনটি? মনিকা কাঞ্চনযোগ এর সমার্থক বাগধারা হলো সোনায় সোহাগা। সঠিক উত্তর সোনায় সোহাগা। মনিকা কাঞ্চনযোগ, মনিকা কাঞ্চনযোগ এর বাগধারা সঠিক উত্তর সোনায় সোহাগা। মনিকা কাঞ্চনযোগ এর সমার্থক সোনায় সোহাগা। এ উভয় বাগধারার অর্থ উপযুক্ত মিলন। অন্যদিকে কেতা দূরস্থ পরিপাটি, দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক, শিরে সংক্রান্তি, সামনেই বিপদ। সাপের খোলস, সাপের খোলসকে এক কথায় কি বলে? নির্মুখ। সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মুখ। এক কথায় প্রকাশ, সাপের খোলক নির্মুখ। হরিণের চর্ম, হরিণের চামড়া অজিন। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের বা প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনির লিখিত রূপ বর্ণ। এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য এককে শব্দ বলা হয়। বাকযন্ত্রের সমন্বয়ে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিতত্ত্বকে অক্ষর বলে। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ। পল্লীকবি জসীমউদ্দীন রচিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ। এ কাব্যের উল্লেখযোগ্য দুটি চরিত্র রূপা ও সাজু। কৃতদাসের হাসি উপন্যাসের লেখক কে? কৃতদাসের হাসি উপন্যাসের লেখক শওকত ওসমান। কৃতদাসের হাসি উপন্যাসের লেখক কবি শওকত ওসমান। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। তার রচিত আরও কয়েকটি উপন্যাস, শওকত ওসমানের রচিত আরও কয়েকটি উপন্যাস হল জননী, জাহান্নাম হইতে বিদায়, সমাগম, দুই সৈনিক, নেগ্রে অরণ্য, জলাঙ্গি, রাজা উপাখ্যান, চৌরসন্ধি। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জনবর্ণ 39টি। বাংলা ভাষায় মোট বর্ণ 50টি, যার মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। বাংলা ভাষায় মনে রাখবেন মোট বর্ণ 50টি, এর মধ্যে স্বরবর্ণ হলো 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। বিদ্রোহী কবিতাটি নজরুলের
কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা এ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। এছাড়াও আগামনী, রক্তা সর্দারিনী মা, কামাল পাশা, খেয়াবারের তরুণী এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিষের বাসী, দোলন চাপা, সিন্ধু হিল্লোল, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, ছায়ানট। জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ হলো জনযোগ এক জনৈক। জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে জনযোগ এক জনৈক। অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। ঐকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, যেমন জনযোগ এক জনৈক, মতযোগ ঐক্য মতৈক্য, মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য ইত্যাদি। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যথা 1 সরল বাক্য, 2 মিশ্র বা জটিল বাক্য, 3 যৌগিক বাক্য। বেগম রোকেয়ার রচনা কোনটি? 4টি রচনার মধ্যে বেগম রোকেয়ার রচনা হলো মতিসুর। মতিসুর রচনাটি বেগম রোকেয়ার। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গদ্যগ্রন্থ মতিসুর তার রচিত আরেকটি গদ্যগ্রন্থ অবরোধবাসিনী। তার 2টি উপন্যাস পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন। বেগম রোকেয়ার 2টি উপন্যাস পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন। কাফেলা নাটকের রচয়িতা ইব্রাহিম খাঁ। তারাবাই ও রায় নন্দিনী উপন্যাসের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি বাগধারাটির সঠিক অর্থ অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি বাগধারার অর্থ অসম্ভব ঘটনা। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: ব্যাঙের আদুলি সামান্য সম্পদ, ভূষণ্ডির কাক দীর্ঘজীবী, তাসের ঘর ক্ষণস্থায়ী, গোপ খেজুরে নিতান্ত অলস, উপস্থিত বুদ্ধি আছে যার এর এক কথায় প্রকাশ হবে। সঠিক 4টি আনসারের মধ্যে উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় প্রকাশ প্রস্তুত পণ্যমতি। উপস্থিত বুদ্ধি আছে যার প্রস্তুত পণ্যমতি। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: সম্মুখে অগ্রসর, হয় অভ্যর্থনা, প্রস্তুত গমন, যা কখনো নষ্ট হয় না, অবিনশ্বর, যে সকল অত্যাচারী সয়ে যায়, সর্বংসাহা, নষ্ট হওয়া স্বভাব যার, নশ্বর। মাছের মা বাগধারার অর্থ নিষ্ঠুর। মাছের মা বাগধারার অর্থ নিষ্ঠুর। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: রাবণের সীতা, চির অশান্তি, হার হাবাতে, হতভাগ্য, বক ধার্মিক, বন্ড সাধু। এরপর তেইশপার মীমাংসা, এসপার ওসপার মীমাংসা। বাংলা লিপির উৎস। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস সঠিক ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। শুধু বাংলা নয়, সকল ভারতীয় লিপি ব্রাহ্ম লিপি থেকে এসেছে। এটি ভারতীয়দের মৌলিক লিপি। 8ম শতাব্দীতে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিম লিপি, মধ্য ভারতীয় লিপি ও পূর্ব লিপি সৃষ্টি হয়। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড? হার্টের সঠিক অ্যাডজেক্টিভ হলো হার্টি, HERTY, হার্টি। হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্স হলো হি ইজ এ পারফেক্ট জজ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ GIRL? গার্ল কোন ধরনের নাম? এটি একটি কমন নাউন। যে সকল নাউন দ্বারা একই জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। কমন নাউনের কয়েকটি উদাহরণ হলো ম্যান, গার্ল ইত্যাদি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ ক্লাস হিজ স্টাডিজ। হি ইজ ক্লাস হিজ স্টাডিজ। সে তার পড়াশোনায় উদাসীন। শূন্যস্থানে হবে টু। উদাসীন, ক্লাস টু উদাসীন। ক্লাস টু সামথিং অর্থ কোনো কিছুতে উদাসীন। হি ইজ ক্লাস টু হিজ স্টাডিজ। হি ইজ ক্লাস টু হিজ স্টাডিজ।
হি ইজ ক্লাস টু হিজ স্টাডিজ। হি ইজ ক্লাস টু হিজ স্টাডিজ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? কারেক্ট স্পেলিং অপশনগুলোর মধ্যে সঠিক বানানযুক্ত শব্দটি হলো অ্যাসেম্বল, ACCESSIBLE, যার অর্থ অতিগম্য, কোনো কিছুর দ্বারা প্রভাবিত করার উপযোগী। বাই অ্যান্ড লার্জ মিন্স, বাই অ্যান্ড লার্জ মিন্স, বাই অ্যান্ড লার্জ মিন্স মাস্টলি, MOSTLY, মাস্টলি। ফ্রেজটির অর্থ মাস্টলি দ্বারা। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ওয়ার্ড হ্যাবিট? হ্যাবিটের ভার্ব হলো হ্যাবিট, হ্যাবিটেড, হ্যাবিটের ভার্ব হলো হ্যাবিটেড, হ্যাবিটেড, HABITATUAT, হ্যাবিটেড। শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট। আফটার দ্বারা দুটি ক্লুজকে যুক্ত থাকলে আফটারের পরবর্তী ক্লুজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ অপশন হলো হ্যাড লেফট, হ্যাড লেফট। দ্য স্যানোনিম অফ প্রহিবিটের স্যানোনিম হলো, প্রহিবিটের স্যানোনিম হলো বান, BAN, বান, বান, BAN, বান, অর্থ নিষেধ করা বা নিষিদ্ধ করা। হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট? হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট? ডিড ইউ ডু? T.S. Eliot ওয়াজ born in, T.S. Eliot জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্র, USA। T.S. Eliot-এর পুরো নাম থমাস এস্টামাস এলিয়ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং পরে ইংল্যান্ডে স্থায়ী হন। তিনি 1948 সালে নোবেল পুরস্কার লাভ করেন। দ্য অথর অফ এ ফারওয়েল টু আর্মস, এ ফারওয়েল টু আর্মস উপন্যাসের লেখক আর্নেস্ট হেমিংওয়ে। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? কোনটি সঠিক রিফ্লেক্সিভ প্রোনাউন? সঠিক অ্যান্সার মাইসেলফ, মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। আই উই ইউ এর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে উইপ এবং সেলফ যোগ করলে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। সুতরাং অপশনগুলোর মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ। দ্য ম্যান ওয়াজ অ্যাক্সেসড অফ মুর্দার। বি অ্যাক্সেসড অফ সামথিং অর্থ কোনো কিছুর জন্য অভিযুক্ত হওয়া। অবযোগে বাক্যের অর্থটি লোকটি হত্যার দায়ে অভিযুক্ত ছিল। দ্য ম্যান ওয়াজ অ্যাকুয়েসড অফ মুর্দার, লোকটি হত্যার দায়ে অভিযুক্ত ছিল। দ্য অ্যান্টোনিম অফ স্কার্সলি, স্কার্সলি এর অ্যান্টোনিম হলো অ্যাবান্ডেন্স। মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, মমতাজ ওয়াজ ম্যারিড টু শাহজাহান। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সে সাঁতার দিয়ে নদী পার হলো, সে সাঁতার দিয়ে নদী পার হলো। শি সেম অ্যাক্রস দ্য রিভার, শি সেম অ্যাক্রস দ্য রিভার, শি সুইম অ্যাক্রস দ্য রিভার। সে সাঁতার দিয়ে নদী পার হলো, শি সুইম অ্যাক্রস দ্য রিভার। খাদিজা প্রেফার্স মিশন ড্যাশ বিপ টু বিপ, মিশন টু বিপ, মিশন টু বিপ, মিশন টু বিপ। প্রেফার সামথিং টু সামথিং অর্থ কোনো কিছু থেকে কিছু অধিকতর পছন্দ করা। টু যোগে বাক্যটি বাংলা। খাদিজা গরুর মাংস থেকে খাসির মাংস অধিক পছন্দ করে। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডমের রচয়িতা হলো আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ রচনা করেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, APJ আবুল কালাম আজাদ। এটি একটি ঐতিহাসিক গ্রন্থ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি হলো একটি ঐতিহাসিক গ্রন্থ। মেড ইন স্পিচ মেন্স, মেড ইন স্পিচ মেন্স ফার্স্ট স্পিচ। মেড ইন স্পিচ অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ। মেড ইন স্পিচ অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ। ফ্রেজটির অর্থ প্রকাশ পায় ফার্স্ট স্পিচ দ্বারা, ফার্স্ট স্পিচ দ্বারা। x - 1/x = 2 হলে x⁴ + 1/x⁴ এর মান কত? 34। অঙ্কটি করার পরে 34 অ্যান্সার হবে। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 4টি ভগ্নাংশের মূলের মধ্যে ক্ষুদ্রতম হলো 5/9, 5/9। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? অঙ্কটি সঠিকভাবে করলে 18 অ্যান্সার হবে।
18। বৃত্তাস্ত চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? বিপরীত কোণটির মান 110 ডিগ্রি। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? 100 টাকা। a - 2b এর হোল কিউব এর মান কত? a কিউব - 6a স্কোয়ার b প্লাস 12ab স্কোয়ার - 8b স্কোয়ার। 2x প্লাস 3a প্লাস 5 হলে 4x - 6y সমান কত? 4x - 6y সমান কত? 10। অঙ্কটি করলে সঠিক অ্যান্সার হবে 10। a অনুপাত b সমান 4:7 এবং b অনুপাত c সমান 5:6 হলে a অনুপাত b অনুপাত c সমান কত? 20:35:42। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হিসাব করলে, সূত্র দিয়ে হিসাব করলে 25 আনসার হবে। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 60 জন ছাত্রের মধ্যে যদি 42 জন ফেল করে তাহলে পাশের হার হবে 30%। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্মকোণ। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্মকোণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 12 মিটার। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময় 450 টাকা সুদ আসলে 558 টাকা হবে? 4 বছর। দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 সংখ্যা দুটির অনুপাত কত? 2:1। কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় কত বছর পর পর? কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় 1930 সালে। 22তম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বার্মিংহাম। 22 জুলাই থেকে 7 আগস্ট 2022। দেখার জন্য সবাই প্রস্তুত থাকুন। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিস। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিস। বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? বাংলাদেশে 10 বছর পর পর আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয় 10 বছর পর পর। স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় 15 থেকে 19 মার্চ 2011। বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু কত? বাংলাদেশে জনসংখ্যা ও জিনতাত্ত্বিক সূচক অনুযায়ী বর্তমানে বাংলাদেশের গড় আয়ু 72.3 বছর, যেখানে পুরুষের গড় আয়ুষ্কাল 70.8 এবং নারীর গড় আয়ুষ্কাল 73.8 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.6 বছর। ইউএনডিপি এর ইংরেজি পূর্ণরূপ কি? ইউএনডিপি এর ইংরেজি পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এর ইংরেজি পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1965 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। 16 ডিসেম্বর 1972 জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকার কর্তৃক কোন বছরকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে? সরকার কর্তৃক 15 জানুয়ারি 2020 জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে দেওয়া তথ্য অনুযায়ী 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত সময়কে মুজিববর্ষ ঘোষণা করা হয়। পরবর্তীতে কোভিড-19 বৈশ্বিক মহামারীর কারণে তা
ডিসেম্বর 2021 পর্যন্ত বর্ধিত করা হয়। এসডিজি এর গোলের সংখ্যা কয়টি? এসডিজি এর গোলের সংখ্যা কয়টি? 17টি। এসডিজি এর গোলের সংখ্যা 17টি। স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট গোল এর গোল সংখ্যা 17টি। এসডিজি হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে 6 দফা কর্মসূচি ঘোষণা করেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখ 6 দফা কর্মসূচি ঘোষণা করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি। 1966 সালের 5 ফেব্রুয়ারি 6 দফা ঘোষণা করেন। 5 ফেব্রুয়ারি 1966 লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করেন, আর এটি 23 মার্চ 1966 আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কোন বছর উদযাপন করা হয়? বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে 2021 সালে। 2021 সালে স্বাধীনতা অর্জনের 50তম বছর উপলক্ষে এটি উদযাপন করা হবে। বাংলাদেশের খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন? বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম 175 জন। অপরদিকে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন এবং বীর প্রতীক 426 জন। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কতটি? বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা 8টি। বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা 8টি। বাংলাদেশের 8ম বিভাগ ময়মনসিংহ। পূর্বে ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর। সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ। সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ। অপরদিকে দোহা কাতারের রাজধানী, কায়রো মিশরের রাজধানী, জেদ্দা সৌদি আরবের একটি শহর। বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর হয়? কোন তারিখ হতে কার্যকর হয়? 14 ডিসেম্বর 1972। 14 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর হয়? 14 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। 4 নভেম্বর 1972 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার পর জুলাই 2018 পর্যন্ত এ সংবিধানের 17 বার সংশোধিত হয়েছে। কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? 4টি অপশনের মধ্যে কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? নদী শব্দের প্রতিশব্দ হল তটিনী। তটিনী। নদী শব্দের সমার্থক বা প্রতিশব্দ তটিনী, তরঙ্গিনী, শৈবলিনী, সরিত, স্রোতচ্ছিনী, নির্ঝরিণী, গৃহিণী, প্রবাহিনী, গাং, মান্দারিণী, স্রোতবস্থা, সমুদ্রবল্লতা, সমুদ্রকান্তা, কল্লোলিনী, কলম্বিনী, নীলিমা অর্থ নীল রঙের আভা। নীল রঙের আভা। নীলিমা অর্থ নীল রঙের আভা। নলিনী অর্থ পদ্ম বা কমল। তানিমা অর্থ ছিপছিপে গঠন, দেহের কমনীয় কৃষ্টা। শেষের কবিতা কোন ধরনের রচনা? শেষের কবিতা 4টি অপশনের মধ্যে হবে উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা। উপন্যাসটি 1928 সালে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনালাল। উপন্যাসের কিছু বাক্য প্রবাদের মর্যাদা পেয়েছে, যেমন যেমন ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, কালের যাত্রার ধ্বনি ধ্বনিতে কি শুনিতে পাও। কবিতার মাধ্যমে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞান শব্দের কোন বর্ণের সমন্বয়ে গঠিত? বিজ্ঞান শব্দে যুক্তাক্ষরটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত? জ যোগ জয় হসন্ত যোগ নিয়। বিজ্ঞান সংজ্ঞা জ্ঞান। ফিজিওলজি শব্দের পরিভাষা কোনটি? দর্শনবিদ্যা। ফিজিওলজি শব্দের অর্থ দর্শনবিদ্যা। ফিজিওলজি শব্দের অর্থ, সাইকোলজি শব্দের অর্থ মনোবিদ্যা।
ফনোটিক্স শব্দের অর্থ ধ্বনিবিদ্যা। ফোনেটিক্স শব্দের অর্থ ধ্বনিবিদ্যা। কোন জোড়াটি সমার্থক? কোন জোড়াটি সমার্থক শব্দ? ওহেনকুল দাকুমরা। ওহেনকুল অর্থ বিষাণ শত্রুতা, দাকুমরা অর্থ বিষাণ শত্রুতা, তাই ওহেনকুল দাকুমরা এটি জোড়াটি সমার্থক। আকাশ কুসুম অলিক ভাবনা। আকাশ পাতাল প্রচুর ব্যবধান। অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা। চোখের বালি শত্রু বা অপ্রিয় ব্যক্তি। অদৃষ্টের পরিহাস ভাগ্যের বিড়ম্বনা। তাসের ঘর ক্ষণস্থায়ী বস্তু। অপশনে ক অহেনকুল দাকুমরা ক পদার্থ জোড়ারই সমার্থক। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বা চর্যাবী নিশ্চয় বা চর্যা গীতিকোষ বা চর্যাগীতি। চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা 51টি এবং পদকর্তা 24 জন। হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং 1917 খ্রিস্টাব্দে 1917 সালে 1323 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাবী নিশ্চয়, জাকার্নব, শহরপদের দৈত্য, কৃষ্ণপদের দোহা গ্রন্থের সম্মিলনে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৈদ্যগান ও দোহা নামের প্রকাশ করেন। কোন বাক্যটি শুদ্ধ? অপশনে কোনোটিই সঠিক নয়। সঠিক উত্তর হবে সে সংকটজনক অবস্থায় পড়েছে। এখানে অপশন ভুল আছে, অপশনের কোনোটিই সঠিক নয়। সঠিক উত্তর সে সংকটজনক অবস্থায় পড়েছে। কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? নিচের 4টি অপশনের মধ্যে কোনটি শুদ্ধ? নিরপরাধ। নয়রশ্মি র প রয়াকার দ নিরপরাধ। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্ন বর্ণ। ভাষার বৃহত্তম একক বাক্য। বাক্যের মূল উপাদান শব্দ। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়? বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়? চলিত ভাষা। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপের দুটি রীতি হল সাধু রীতি ও চলিত রীতি। চলিত রীতির কয়েকটি বৈশিষ্ট্য হল এ রীতি পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল। এ রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। চলিত রীতি বক্তৃতা, নাটক, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশ উপযোগী। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? সঠিক পদার্থ অপশনের মধ্যে সঠিক বানানযুক্ত হলো অ্যাকোমোডেট ACCOMMO অ্যাকোমোডেট DAT অ্যাকোমোডেট, তার অর্থ আবাসিত করা, কাউকে কিছু মঞ্জুর করা, সংগতিপূর্ণ করা। হুইচ ওয়ান ইজ দ্য স্যানোনিম অফ দ্য ওয়ার্ড? হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম ইলাবোরেট? ইলাবোরেটের অ্যান্টোনিম হলো বিস্তারিতভাবে, বিশদভাবে। অর্থাৎ ইলাবোরেট অর্থ বিস্তারিতভাবে, বিশদভাবে। এর অ্যান্টোনিম হলো সিম্পল, সহজ। সিম্পল সাদামাটা, সরলতাল, পূর্ণ বিকশিত। ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স। আমার যাওয়ার কথা ছিল। আমার যাওয়ার কথা ছিল। 4টি অপশনের মধ্যে এটি সঠিক ট্রান্সলেশন হলো আমার যাওয়ার কথা ছিল। সঠিক ট্রান্সলেশন হলো আই ওয়াজ সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো। আই ওয়াজ সাপোজ টু গো। হু উইল বাই ইউ? হু উইল বাই ইউ? হু উইল ড্যাশ বাই ইউ? শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে হ্যাভ বিন হেল্পড। ভয়েস চেঞ্জের নিয়মানুসারে একটি ভয়েসে ফিউচার পারফেক্ট টেন্স থাকলে পসিভ ভয়েসে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া বসে। সুতরাং ওপরের নিয়মানুসারে অপশন ক সঠিক। হু উইল হ্যাভ বিন হেল্পড বাই ইউ। হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট ড্যাশ। শূন্যস্থানে হবে ডাজেন্ট হি। ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হয়। সুতরাং সেন্টেন্সে সাবজেক্ট হি এবং ভার্বের সাথে এস যুক্ত থাকায় সঠিক উত্তর হবে ডাজেন্ট হি। উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ কফি উইথ মি? শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে হ্যাভিং।
হ্যাভিং। বাক্যে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু ইত্যাদির পরে কোনো ভার্ব আসলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাই উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি, এটি সঠিক, হ্যাভিং সঠিক। হোয়াট ইজ দ্য কারেক্ট নাউন ফরম দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্টের সঠিক নাউন কোনটি? ইম্পর্টেন্স, IMPORTANC, ইম্পর্টেন্স। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিয়ার? DWR, ডিয়ার, 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 ডিয়ার। হু ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্সারেবল কারেক্ট? বাংলাদেশ, বাংলাদেশ। এক্স ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? এক্স ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা? কোনটি জোড় সংখ্যা? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। কোনটি বৃহত্তম ভগ্নাংশ? 5/6 সংখ্যাটি বৃহত্তম। ABCD, ABCD চতুর্ভুজে AB সর্বসম, AB সমান্তরাল CD, AC সমান BD এবং কোণ A সমান 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? সঠিক চতুর্ভুজ কোনটি? সঠিক চতুর্ভুজ হবে আয়তক্ষেত্র। ABCD চতুর্ভুজে AB সমান্তরাল CD, AC সমান BD এবং কোণ A সমান 90 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে। আবার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কোনটি মৌলিক সংখ্যা? 4টি অপশনের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? এখানে যে 4টি অপশন আছে সেখানে 4টি অপশনের মধ্যে মৌলিক সংখ্যা হলো 23। ব্যাখ্যা: যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে 9, 21 এবং 27-এর একাধিক উৎপাদক পাওয়া যায়। আর 23কে 1 এবং 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই 23 একটি মৌলিক সংখ্যা। আয়তাকার ঘনবস্তুর তল কয়টি? আয়তাকার ঘনবস্তুর তল হলো 6টি। ঘনবস্তু থেকে তলের ধারণার সূত্রপাত। ঘনবস্তুর এক বা একাধিক তল থাকে। 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আয়তাকার ঘনবস্তুর 6টি তল থাকে। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? 48 সংখ্যাটি অঙ্ক করলে 48 সংখ্যাটির 80% হবে 60। অপশনগুলোর মধ্যে 60 সঠিক। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা 0.4, 0.3, 0.3 ক্ষুদ্রতম সংখ্যা। a + b = 7 এবং ab = 10 হলে a² + b² + 3ab = কত? অঙ্কটি করলে সঠিক উত্তর হবে 59। 3x + 3y + 3z = 90 হলে xyz এর গড় মান কত? xyz এর গড় মান 30। একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে পরিসীমা কত? 32 মিটার। কোন সালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে? অপশনের সঠিক উত্তর নেই। ব্যাখ্যা হলো মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ, অর্থাৎ বঙ্গবন্ধু জন্মের 100তম বছর পূর্তি উপলক্ষে পরবর্তীতে 1 বছর উদযাপিত হবে মুজিববর্ষ হিসাবে। প্রথমে 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে কোভিড-19 বৈশ্বিক মহামারীর কারণে তা 16 ডিসেম্বর 2021 পর্যন্ত বর্ধিত করা হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত সংগঠন তমদ্দুন মজলিস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2 সেপ্টেম্বর 1947 সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়। 15 সেপ্টেম্বর 1947 ভাষা আন্দোলন বিষয়ক পত্রিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু তমদ্দুন মজলিস কর্তৃক প্রকাশিত হয়। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করেন? এখানে সঠিক অ্যান্সার নাই, অপশনে সঠিক অ্যান্সার নাই, ব্যাখ্যা দেখা যাক। 8 জানুয়ারি 1972 পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেয়। সেদিনই বঙ্গবন্ধুকে ডাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রা বিরতি করেন এবং 10 জানুয়ারি 1972 ঢাকায় পৌঁছান, তথা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হল 10 জানুয়ারি 1972 সাল। বাংলাদেশের কোন জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে? বাংলাদেশের কোন জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে? রাঙামাটি। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350টি। এর মধ্যে 300টি আসন জনগণের ভোটে সরাসরি নির্বাচিত এবং 50টি নারীদের জন্য সংরক্ষিত আসন। জনগণের সরাসরি ভোটে নির্বাচনের জন্য নির্ধারিত 300টি আসনের মধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 3 জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? বাংলাদেশের জাতীয় গাছের নাম আম গাছ। আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছ হিসেবে ঘোষণা করা হয় 15 নভেম্বর 2010 সালে। অন্যদিকে বাংলাদেশের জাতীয় ফুল ও ফল যথাক্রমে শাপলা ও কাঁঠাল। জাতীয় পশু ও পাখি যথাক্রমে রয়্যাল বেঙ্গল টাইগার ও দোয়েল। জাতীয় মাছ ইলিশ। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ 17 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্যপদ লাভ করে। বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথ, IMF, ILO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, IBRD এবং 1974 সালে OICর সদস্যপদ লাভ করে। কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে? কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2041 সালে। 2020 সালকে প্রতি বছর বিবেচনা করে অর্থনীতি ও আর্থসামাজিক নানা ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয় রূপকল্প 2041। 10 সেপ্টেম্বর 2020 রূপকল্প 2041 বাস্তবে রূপায়ণ। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 2041 সালে একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত হতে গেলে বাংলাদেশকে কি অর্জন করতে হবে তা তুলে ধরা হয় এই প্রেক্ষিতের পরিকল্পনায়। কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস হলো 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় বাহিনীর সহযোগিতায় 14 ডিসেম্বর 1971 বাঙালি বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ড চালায়। তাই এ দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 16 ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তাই এ দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। কারাগারে রোজ নামোসা বইটি কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজ নামোসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনীমূলক দ্বিতীয় বই। বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় বইটি 17 মার্চ 2017। কারাগারের রোজ নামোসা নামটির প্রস্তাবক বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এ গ্রন্থের ভূমিকা লিখেছেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং প্রস্তাব তৈরি করেন তারিক সুজাত। ডক্টর ফখরুল আলম এটি ইংরেজিতে অনুবাদ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। বাঙালি জাতির 1952 সালের আত্মত্যাগের দীর্ঘ 47 বছর পর 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করেন।
ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ইউনেস্কোর ১৮৮টি সদস্য রাষ্ট্র দিবসটি প্রথমবারের মতো পালিত হয়। ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয়? ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয়? বৈদ্যনাথতলা। বৈদ্যনাথতলা। ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং একই বছরের ১৭ এপ্রিল একই স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান হল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার বাবেরপাড়া গ্রাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাবেরপাড়া গ্রামের বর্তমান নাম মুজিবনগর। কত সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? কত সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? ১৯৬৯ সালে। পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার এবং বন্দীদের নিঃশর্ত মুক্তি দান করে। কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ তৎকালীন রেসকোর্স ময়দানে সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। ওই দিনই ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছাত্রনেতা তোফায়েল আহমেদ অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? ডক্টর কুদরতে খুদা। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ২৬ জুলাই ১৯৭২ ডক্টর মোহাম্মদ কুদরতে খুদার নেতৃত্বে গঠিত হয়। ১৯৮৭ সালে গঠিত দ্বিতীয় শিক্ষা কমিশনের নেতৃত্বে ছিলেন ডক্টর মফিজউদ্দিন আহমেদ। ডক্টর মনিরুজ্জামান মিয়ার নেতৃত্বে পঞ্চম শিক্ষা কমিশন গঠিত হয় ১৫ জানুয়ারি ২০০৩। ডক্টর কাজী খালিকুজ্জামান ছিলেন অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে ২০০৯ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান। কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ? কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ? রেলপথ। সম্পদ হচ্ছে ওই সমস্ত দ্রব্যাদি যাদের বিনিময় মূল্য আছে। মালিকানার দিক থেকে বিভক্ত সম্পদের অন্তর্গত একটি ভাগ হল সমষ্টিগত সম্পদ। যেসব সম্পদের মালিকানা সমাজ বা রাষ্ট্রের হাতে থাকে সেসব সম্পদকে সমষ্টিগত সম্পদ বলে। অর্থাৎ জনগণের ব্যবহৃত সম্পদ ও সরকারি সম্পদ একত্রে মিলে সমষ্টিগত সম্পদ সৃষ্টি হয়। অপশনে উল্লেখিত রেলপথ সমষ্টিগত সম্পদের উদাহরণ এবং অন্যগুলো ব্যক্তিগত সম্পদের উদাহরণ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিনোদন সাধারণভাবে অর্থনীতির কোন খাতের আওতাধীন? সেবা খাত। সেবা খাত। সেবা খাতকে প্রচলিত অর্থনৈতিক ক্ষেত্র তত্ত্বের তৃতীয় পর্যায়ের খাতও বলা হয়। সেবা খাত মূলত সেবা প্রদান করে থাকে কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। শিক্ষা, স্বাস্থ্য। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সাধারণভাবে অর্থনীতির সেবা খাতের আওতাধীন। অর্থনৈতিক সমীক্ষা ২০২০-এর তথ্য মতে ২০১৯ থেকে ২০ অর্থবছরে সেবা খাতের অবদান ৫১.৩০%। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯২১ সালে। পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা কোন ধরনের শিক্ষা? আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে দেখে, শুনে, কাজ করে, অনুসরণ করে, চেষ্টা ও ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এবং নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমেও নিজ নিজ পরিবেশের প্রভাবে যে শিক্ষা লাভ করে তাকে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক শিক্ষা বলা হয়। পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা অনানুষ্ঠানিক শিক্ষা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষার জন্য জাতীয় পর্যায়ে শীর্ষ প্রতিষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকার এপ্রিল ২০১৫ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রতিষ্ঠা করে। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন। উপানুষ্ঠানিক শিক্ষা পলিসি ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করতে পেশাদার নেতৃত্ব প্রদান করে আসছে। উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কোনটি? উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কোনটি? বয়সভিত্তিক।
অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সুচিহ্নিত ও সুসংগঠিত বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি, যার অধীনে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্বল্প সময়ে উপযুক্ত শিক্ষা লাভে সক্ষম হয়, তাকেই উপ-আনুষ্ঠানিক শিক্ষা বলে। উপ-আনুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য বয়সভিত্তিক। গণশিক্ষা, বয়স্ক শিক্ষা, জনসংখ্যা শিক্ষা, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, সঞ্জীবনী শিক্ষক প্রশিক্ষণ, শস্য উৎপাদন, মৎস্য, গৃহপালিত পশুপালন ইত্যাদি উপ-আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত। কারিকুলাম। কারিকুলাম শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? কারিকুলাম শব্দের বাংলা প্রতিশব্দ অপশনে সঠিক নেই, তবে কারিকুলাম শব্দের বাংলা প্রতিশব্দ ব্যাখ্যায় পাঠ্যসূচি বা পাঠ্যক্রম। পাঠ্যসূচি বা পাঠ্যক্রম। সাম্প্রতিক কোন আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে? পাটের জিনতত্ত্ব। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে গবেষণা দল 2013 সালে পাটের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন। পাটের জিনতত্ত্ব আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ ডব্লিউআইপিও কর্তৃক আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করে। কলেরা রোগ নিরাময়ে কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করে? কলেরা রোগ নিরাময়ে আইসিডিডিআর আন্তর্জাতিক সংস্থা কাজ করে। আইসিডিডিআরবি এর পূর্ব প্রতিষ্ঠান কলেরা রিক্সিয়া ল্যাবরেটরি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। 1968 সালে কলেরা রিসার্চ ল্যাবরেটরি ও স্যালাইন আবিষ্কার করে। 1978 সালে আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিসিডিআরবি প্রতিষ্ঠা লাভ করে। এর অবস্থান ঢাকার মহাখালী। আন্তর্জাতিক সংস্থা হিসাবে কলেরা রোগ নিরাময়ে আইসিসিডিডিআরবি কাজ করে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলায় অবস্থিত? অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। 1971 সালের 10 এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠিত হয়। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার বর্তমান মুজিবনগর আমবাগানে এ সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে। হালদা নদী কেন বিখ্যাত? এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়, এর জন্য হালদা নদী বিখ্যাত। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। নদীটি খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটহাজারী, চান্দগাঁও অতিক্রম করে রাউজান উপজেলাতে কর্ণফুলী নদীতে পড়েছে। এই মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায়? বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে দেশে মোট চা বাগানের সংখ্যা 167টি। এর মধ্যে মৌলভীবাজার জেলায় সর্বাধিক 91টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক 25টি চা বাগান রয়েছে হবিগঞ্জ জেলায়। অন্যদিকে চট্টগ্রাম জেলায় চা বাগান রয়েছে 21টি ও সিলেট জেলায় 19টি। উল্লেখ্য, বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় 1840 সালে চট্টগ্রাম ক্লাব এলাকায়। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় তৈরি পোশাক রপ্তানি থেকে। 6 জুলাই 2020 রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত তথ্য অনুযায়ী 2019-20 অর্থ বছরে সর্বাধিক 27,949.19 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করা হয় তৈরি পোশাক থেকে। চামড়া ও চামড়াজাত এবং পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয় যথাক্রমে 797.6 ও 882.35 মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী
2019 থেকে 20 অর্থবছরে শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ 18,205.01 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? বাংলাদেশের কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? প্রাকৃতিক গ্যাস। 1955 সালে বার্মা ওয়েলস কোম্পানির হাত ধরে এদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1959 সালে দেশের প্রথম শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়া হয় ছাতক গ্যাস ক্ষেত্র থেকে। শিল্প খাতে গ্যাসের প্রধান ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের 71.15% গ্যাস ভিত্তিক, 14.21% ফার্নেস অয়েল ভিত্তিক, 1.46% জল বিদ্যুৎ এবং 0.08% নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে? 17 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের 2য় ভাগের 17 নং অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে। 27 নং অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে 37 নং অনুচ্ছেদে। 47 নং অনুচ্ছেদে কতিপয় আইনের হেফাজতের কথা বলা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD কোথায় অবস্থিত? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD কোথায় অবস্থিত? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD কোথায় অবস্থিত? কুমিল্লা। কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও উন্নয়নকর্মী আক্তার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট BARD প্রতিষ্ঠা করেন 27 মে 1959। এই একাডেমির প্রধান উদ্দেশ্য হল পল্লী তথা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন। BARD এর বহুমুখী অবদান ও কার্যকলাপের জন্য একে কুমিল্লা মডেল নামেও অভিহিত করা হয়। পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? পরবর্তী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতার। এ বিশ্বকাপে মোট 32টি দল অংশ নেবে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে কাতারের আল রাইদ স্টেডিয়াম ও লুসাইল স্টেডিয়ামে। উল্লেখ্য, 23তম বিশ্বকাপ ফুটবল 2026 সালে অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। টেকসই উন্নয়ন লক্ষ্য 4 এর মূল প্রতিপাদ্য কি? 2030 সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনমুখী শিক্ষা নিশ্চিত করা। টেকসই উন্নয়নের লক্ষ্যে SDGs মোট 17টি লক্ষ্য রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্য 4 এর মূল প্রতিপাদ্য হল 2030 সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা। উল্লেখ্য, এর মেয়াদকাল ধরা হয়েছে 2016 থেকে 2030 সাল। 2019 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? 2019 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম আবে আহমেদ আলী। 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। অমর্ত্য সেন ও অভিজিৎ ব্যানার্জি যথাক্রমে 1998 ও 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। মাদার তেরেসা 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে আর সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি 2020 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? যুক্তরাষ্ট্র, কানাডা। 167 ফুট উচ্চতা বিশিষ্ট নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত। উল্লেখ্য, 3212 ফুট উচ্চতা বিশিষ্ট অ্যাঞ্জেল ফলস জলপ্রপাতের অবস্থান ভেনিজুয়েলা। ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি জাম্বেসি নদী থেকে। স্ট্যানলি ও লিভিংস্টোন জলপ্রপাত দুটির অবস্থান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? হেগ।
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস আইসিআই বা আন্তর্জাতিক আদালত। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। এই আদালতের বিচারকের সংখ্যা 15 জন হলেও প্রত্যেক বিচারকের মেয়াদকাল 9 বছর আর সভাপতি নির্বাচিত হয় 3 বছরের জন্য। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। মোবাইল ফোনের জনককে মোবাইল ফোনের জনক মার্কিন আবিষ্কারক মার্টিন কুপার। মার্টিন কুপার মোবাইল ফোনের জনক বলা হয় মার্কিন আবিষ্কারক মার্টিন কুপারকে। 1973 সালে মার্টিন কুপার আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন। বিল গেটস ও স্টিভ জবস যথাক্রমে মাইক্রোসফট ও অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা। মার্ক জুকারবার্গ 4 ফেব্রুয়ারি 2004 বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন। লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? বোলগা। বোলগা। টেমস। লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? টেমস। লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? টেমস। লন্ডন ও ডান্ডি শহর টেমস নদীর তীরে অবস্থিত। বন ও আমস্টারডাম শহর রাইন নদীর তীরে অবস্থিত। ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা। বেলগ্রেড, বুদাপেস্ট ও ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। অন্যদিকে জার্মানি, যুক্তরাষ্ট্র, মিশর, অস্ট্রিয়া, গানা, ইরাক, মন্টিনিগ্রো, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, রাশিয়া, ফিলিপাইন, সিরিয়া প্রভৃতি দেশের জাতীয় প্রতীক ঈগল। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট? তৃতীয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম প্রেসিডেন্ট হিসাবে ইমপিচমেন্ট বা অভিশংসনের মুখোমুখি হন অ্যান্ড্রু জনসন। 1868 সালে অ্যান্ড্রু জনসনের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়েছিল। 1998 সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসাবে অভিশংসনের মুখোমুখি হন বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসাবে অভিশংসনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প 2020 সালে। কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়? সঠিক অপশনের সঠিক উত্তর নেই। অপশন উল্লেখিত সবকটি দেশই জাতিসংঘের সদস্য। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 193টি। সুইজারল্যান্ড 13 সেপ্টেম্বর 2002, ফিনল্যান্ড 14 ডিসেম্বর 1955, নিউজিল্যান্ড 24 অক্টোবর 1945 ও নেদারল্যান্ডস বা হল্যান্ড 10 ডিসেম্বর 1945 জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘের সদস্যপদ লাভ করে। অপশনে উল্লেখিত সবকটি দেশই জাতিসংঘের সদস্য, অর্থাৎ সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, হল্যান্ড সবকটি জাতিসংঘের সদস্য। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 193টি। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 193টি।